নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার নতুন বছরের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি এসেছি। আগের সপ্তাহে শুরু করেছিলাম বাংলার উপকথা, একটা নতুন বই। বাংলার উপকথা থেকে একটা গল্প, গরিব ব্রাহ্মণের কথা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই বইটায় বেশিরভাগ গল্পই আমাদের ছোটবেলার ফেয়ারি টেলদের মতো। রূপকথার গল্পের রাজা, রাজকন্যা, রাজপুত্র, রানী, রাক্ষস, খোক্ষস, জাদুকর, এরকম নানা ভীষণ ভীষণ ভালো ভালো গল্পে ভর্তি। আর এই গল্পটা যেটা পড়ছিলাম, গরিব একজন ব্রাহ্মণের গল্প, তার গল্পেও আছে রাক্ষস এবং অনেক অনেক ম্যাজিক। তো ভীষণ ভালো, খুব ইংলিশে এটা বলে ফিল গুড ফিলিং, মানে পড়ার পরে মনটা ভালো হয়ে যায়, এরম এরম একটা গল্প। আর আমি শুরু করেছিলাম আগের সপ্তাহে এবং যা বলেছিলাম যে এই বছর থেকে চেষ্টা করবো ভিডিওগুলোকে একটু ছোট রাখার, যাতে একটা গল্প একদিনে না শেষ হলেও 2 কি 3টে পর্বে শেষ হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। তাহলে একটু বড় গল্পগুলো তোমাদের শুনতে পারবো, বড় গল্প হোক বা কবিতা হোক, কারণ এগুলো একটু সময় নিয়ে শোনালে, তাড়াতাড়ি না করে শোনালে উপভোগও অনেক ভালোভাবে করা যায়। আমি তোমাদের সঙ্গে আমার মনে যা যা ভাবনা আসছে এই লেখাগুলো পড়ে, সেগুলো তোমাদের সঙ্গে আরও ভালোভাবে আদান প্রদান করতে পারি সেই মনের ভাবটা। আর আগের সপ্তাহটাই প্রথমবার সেটা শুরু করেছিলাম, এই গরিব ব্রাহ্মণের কথার প্রথম ভাগ। কিন্তু এবং আগের সপ্তাহ এবং তার আগের সপ্তাহে প্রথমবার এডিটিংও করেছিলাম। আমি জানি এই জিনিসটায় আমার অনেক অনেক শেখার বাকি আছে, তো সময় লাগবে একটু, কিন্তু চেষ্টা করছি। আমি তো প্রতিটা ভিডিওতে বাংলাটা বলার পর ইংলিশটাও রাখি, এবং সেই ইংলিশটা আমি আগেরবার মিস করে গেছিলাম, কারণ আমার এতদিন অবধি ভিডিওগুলোর অভ্যাস ছিল যে গল্পটা শেষ করে তারপরে ইংলিশের অনুবাদটা করে দিতাম। কিন্তু সেটা যে এই গল্পগুলোর ক্ষেত্রে, এই পার্ট ভাবে যে গল্পগুলো পড়বো সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কারণ গত সপ্তাহে খালি বাংলা কন্টেন্ট আছে, কেউ যদি সেই ভিডিওটা কারোর সাথে ইংলিশে শেয়ার করতে চায় তার পক্ষে সেটা মুশকিল হয়ে যাবে। তাই প্রথমেই আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি এই সপ্তাহে বাংলাটা পড়ার আগে গত সপ্তাহে যেটা বাংলাতে বলেছিলাম সেটা আমি ছোট্ট করে ইংলিশে পড়ে নেব। এখন থেকে আমি চেষ্টা করব একটুখানি ইংলিশে লিখে রাখার, এবং সেটা পড়ব। তাতে মনের ভাবটা এক্সপ্রেস করতে অনেক বেশি সহজ হবে, এবং তোমাদের পক্ষেও সেটা অনুধাবন করতে, তোমাদের পক্ষেও সেটা মনের মধ্যে বুঝে নিতে অনেক সুবিধা হবে। তো আমি লিখে রেখেছি, আমি সেখান থেকে পড়ছি প্রথম ভাগটা, তারপর আজকে বাংলা ভাগটা পড়বো। হয়তো খুব বেশি আজকে পড়তে পারবো না বাংলাটা, কিন্তু তারপরে সেটারও ইংলিশটা করে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো আমি ইংলিশটা শুরু করছি। First, let me apologize for missing out on sharing the English translation of part 1 in our last vlog. I'll be honest and share the reason as well. Initially, when I had thought of sharing this story in parts, I had thought of providing the English translation in the last vlog for this story, so that I can share the entire story in English at once, something which I have been doing as yet with the earlier vlogs. But right after sharing the last week's vlog, I realized that due to this decision, anyone who is not familiar with Bengali language and would want to view or share the contents of this vlog will not be able to do so. It is my mistake and I sincerely apologize for this. Without wasting any more time, let me show you the book for this story, that is Banglar Upokatha by Reverend Lal Bihari De, and this has been edited by another very renowned author of Bengal, Leela Majumdar. This book is a collection of various fairy tales which we grew up with, and it contains stories about kings, queens, princesses, princes, demons, etc. This particular story is about a Brahmin, or in simpler terms, someone who is a priest. Now, this priest wasn't a very well-to-do person, and his only source of earning was conducting ceremonies for his clients whenever they conducted any kind of religious or non-religious occasions or ceremonies. Obviously, this wasn't enough earning for the priest, since these ceremonies don't happen on a daily basis, right? They happen only occasionally. So as a result, what happened was his wife and kids often did not have enough to eat or even good clothes to wear. So this priest was very dedicated to his job, and he followed all the rituals that he was supposed to diligently and on a daily basis. And he chiefly prayed to goddess Durga, and would often pray to her to help him with some means to improve his lifestyle. One day, in a very upset state of mind, he went to a forest at some distance and started praying to the goddess to help him out of his misery. Now, coincidentally, goddess Durga was out on a stroll at the same time with her husband, God Shiva, around the same area, and she heard the Brahmin.
Now with the help of Shiva, Durga now decided, and goddess Durga provided Brahmin with a pot, or what is called in Bengal a hari pot, or hari, or the pot. Now this was a magic pot, and if it is held upside down, it would provide a continuous flow of something called murki. Murki is a dried and sweet version of rice, something which is often consumed as a staple in the rural parts of Bengal. Very tasty, very filling. The trick to stop the flow of this murki was to turn the pot up again and then cover it with a lid. So this would stop the flow of the murki for the time being. If you put it up, like turn it upside down again, it would again start flowing. So the priest could use this pot to satisfy the hunger of not only his entire family, but even sell that excess murki to earn money. Now that his problem of food and money scarcity was solved, the Brahmin was overwhelmed with joy and gratitude, and he headed home, eager to share the news with his wife and kids. On the way back home, he thought of checking the pot and was immensely glad to find that it was working. He stocked the murki that had already fallen when he was checking the pot in a piece of cloth which he was carrying with him. Afterwards, since it was already pretty late in the day, he stopped at a hotel for resting a bit and enjoying his lunch with those delicious stock of murki after taking a dip in a nearby pond. He warned the hotel manager to take good care of his pot and went to the pond. Now this roused the interest of the hotel manager, who was wondering, this is a very plain, simple earthen pot. What is so special about it that the Brahmin asked me to take very good care of it? So as he was checking the pot, he by mistake turned it upside down and immediately realized that why was this pot so special. So he decided that he has to own this pot, not the Brahmin. It is a very valuable possession. So he has to trick the Brahmin. What he did was he got all his family members to stock all the murki which had fallen around when he was checking the pot. Okay, and he replaced this special pot with a very similar, exactly similar, but a normal pot. Now when the priest returned, the priest went back home with the normal pot, and he never suspected the manager of any foul play. He was a very simple, innocent priest. At home, when he shared the news about this special pot with his wife, that goddess Durga had given him this very special pot, his wife thought that he must have been worrying a lot about how to feed his family, his kids and his wife, and that has probably led him to lose his sanity. And when the pot was turned upside down and no murki came out, the wife was like, okay, so I am right, he must have lost his senses. Now Brahmin realized that there was something amiss, because he had already checked the pot was working, and then he thought a bit, and on pondering a bit, he realized that it must have been the hotel manager who has changed his special pot with a normal one. When he went back to the hotel the next day and charged the manager of stealing his valuable possession, the hotel manager refused outright and threw him out of the hotel at once. So this is where we ended the last week's story, and I will now start with the Bengali part for this week. তো ব্রাহ্মণকে তো ওই সরাইখানার মালিক সে তো বার করে দিয়েছিল, খুব বাজেভাবে বলে মিথ্যে কথা বলছো, চোর কোথাকার, চালাকি করছো, এইসব বলে বার করে দিয়েছিল। সে রাগে দুঃখে অপমানে বামুন বেচারা ভাবলো মা দুর্গার কাছে গিয়ে কেঁদে পড়া ছাড়া তার আর কোনো উপায় নেই। এই মনে করে আবার সে গভীর বনে গিয়ে সে মা দুর্গাকে ডাকতে লাগলো। আবার শিব দুর্গার দয়া হলো, তারা দর্শন দিলেন। দুর্গা বললেন, সে হাড়িটা হারিয়েছিস বাছা, এই নিয়ে আরেকটা, এটাকে সাবধানে রাখিস। তোমাদের আগেই বলেছিলাম গত সপ্তাহে যে বাছা মানে ভালোবেসে নিজের সন্তান সমকে বাছা বলা হয়। তো মা দুর্গা আরেকটা হাড়ি দিয়ে বললেন, এটাকে সাবধানে রাখিস। বামুন আহ্লাদে আটখানা হয়ে তাদের পায়ের ধুলো মাথায় নিয়ে হাড়ি হাতে রওনা দিল। পায়ের ধুলো মাথায় নেওয়া মানে প্রণাম করা, এটা একটা বাংলা ভাষার আরেকটা ধরন, প্রণাম করার আরেকটা এক্সপ্রেশন। খানিক দূরে গিয়ে তার হঠাৎ মনে হলো দেখাই যাক না পরীক্ষা করে। এই ভেবে সে যেই না হাড়িটা উল্টেছে, কোথায় মুরকি পড়বে না 20-25টা বিকট মানে ভয়ঙ্কর চেহারার দত্তি বেরিয়ে এসে বামুনকে আগা পাশতলা মানে টপ মাথা থেকে পা অব্দি কিল চল লাথি ঘুষি মারতে লাগলো। বুদ্ধি করে ব্রাহ্মণ খুব সহজ সরল ছিল, কিন্তু একেবারে বোকা ছিল না। তো বুদ্ধি করে বামুন হাড়িটা সোজা করে মুখে ঢাকনি চাপা দিয়ে ফেললো। সঙ্গে সঙ্গে দত্তিগুলো উধার হয়ে গেল। ও বুঝলো যে সোজা করে দিলে
ঢাকা দিয়ে দিলে দৈত্যগুলো উধাও হয়ে যায়, ঠিক যেভাবে মুরগিগুলো পড়া বন্ধ হয়ে যেত। বামুন এই সিদ্ধান্তে এলো, মানে বামুন ভেবেচিন্তে এটা বুঝতে পারলো যে সেই বেটা সরাইওয়ালাকে জব্দ করার জন্য মানে মজা মানে তার ভুল বোঝানোর জন্য বা মজা দেখানোর জন্য মা দুর্গা এই হাড়ি দিয়েছেন। কাজেই সে তাড়াতাড়ি সরাইওয়ালার কাছে গিয়ে আবার আগের মতোই ব্যবহার করলো। কি বললো? আগে তাড়াতাড়ি সরাইওয়ালার কাছে গিয়ে বলল, আমার এই হাড়িটা কিন্তু সত্যি সত্যি সাবধানে রেখো ভাই, আমি স্নান আহ্নিক সেরে আসছি। মানে যেন এটা আগের হাড়িটার থেকেও বেশি মূল্যবান একটা কিছু। বামুন গেলেই সরাইওয়ালিয়াকে পায়কে মানে এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে মানে সে আর কি হচ্ছে এই আমার সুযোগ পেয়েছি আর কি আমার কাজটা সারার। ডাক দিয়ে স্ত্রী পুত্রকে বলল, দেখো কাণ্ড, সেই মুরগির হাড়ির মালিক বামুন আজ আবার আরেকটা হাড়ি রেখে গেছে, এর মধ্যে আশা করি সন্দেশ পড়বে, তোরা হাড়ি কুড়ি নিয়ে আয়। মানে ভাবছে যে এবারও ভালো ভালো খাবার পাবে, এই হাড়িটাকেও সে হাতাবে এবং সন্দেশ হয়তো পড়বে বা যাই হোক ভালো খাবার দাবার পড়বে, সেগুলোকে জমিয়ে রাখতে হবে, তো আগে তাড়াতাড়ি হাড়ি কুড়ি নিয়ে এসো, মানে যেগুলোতে খাবারগুলো রাখবে। তারপর যেই ওরা জিনিসপত্র এনেছে এবং হাঁড়ি কুড়ি এনেছে, তারপর সে হাঁড়িটা উল্টেছে। তারপর যেই না হাঁড়ি উল্টো করা, অমনি তার মধ্যে থেকে দলে দলে বিকট চেহারার দত্তি বেরিয়ে এসে সরাইওয়ালাকে আর তার স্ত্রী ছেলে মেয়েদের এমনি বেধরকা মানে প্রচুর পেটাতে লাগলো যে আর কি বলবো। শুধু তাই না, সরাইখানাটাকেও একেবারে তছনছ করে দিতে থাকলো। তছনছ মানে খুব অবস্থা খারাপ, মানে সব ছড়িয়ে ছিটে করে দিত। মানে সে দৈত্যরা তাদের কাজে লেগে গেল। এই দৈত্যগুলোর কাজ ছিল যে সামনে যাকেই পাবে তাকে পেটানো। তো ওরা সরাইওয়ালাকে তার বউ ছেলে মেয়েকে পেয়েছে, তাদের পেটাতে শুরু করেছে। ভাগ্যিস ঠিক সেই সময় স্নানান্নিক সেরে বামুন এসে উপস্থিত হলো। সরাইওয়ালা অমনি তার পায়ে পড়লো মানে বেগ করা ইংলিশে, মানে ক্ষমা করে দাও, আমাদের বাঁচান ঠাকুর, এক্ষুনি হাড়ি ফিরিয়ে দিচ্ছি। বামুন হাড়ি সোজা করে ঢাকনি চাপা দিতেই দত্তিগুলো অদৃশ্য হয়ে গেল। শেষ পর্যন্ত মানে ব্রাহ্মণ এবার সরাইওয়ালাকে শিক্ষা দিয়েছে, এবার সে বাড়ি ফিরবে। শেষ পর্যন্ত 2 হাড়ি নিয়ে বামুন বাড়ি ফিরল। বাড়ি পৌঁছে দৌড়ে খিল দিয়ে, দৌড় মানে হচ্ছে দরজা, খিল হচ্ছে এখন যেটা লক আর কি, তো তখন তো লকের ব্যবস্থা ছিল না, খিল দেওয়া হতো একটা কাঠের মতো, মানে দরজাটার দুদিকে দুটো হুক টাইপের থাকতো, আর একটা ভারী কাঠের লাঠি থাকতো, সেটাকে এই হুক থেকে ওই হুকে নিয়ে আটকে দেওয়া হতো, ফিট করে যেত এবং দরজাটা বন্ধ হয়ে যেত। ভেতর থেকে সেই খিল না সরালে দরজা খোলা যেত না। তো দরজা বন্ধ করে সে মুরগির হাড়ি উল্টো করলো। ঝরঝর করে অবিরাম স্রোতে মুরগি পড়তে লাগলো। অবিরাম মানে কন্টিনিউয়াস। এমন মুরগি কেউ চোখেও দেখেনি, তৈরি করা তো দূরের কথা। বামুনি ছেলে মেয়ে পেট ভরে মুরগি খেলো। মানে বহুদিন পরে অবশেষে তারা একটু ভালো খাবার পেল এবং পেট ভরেও খেতে পারলো। বাড়ির যত বাসনপত্র সব মুরগি দিয়ে ভর্তি হলো। বামুন ঠিক করলো যজমানি ছেড়ে দিয়ে, যজমানি মানে সে যে কাজটা করতো, মানে লোকের বাড়ি পুজো আচ্চা করা, মন্ত্র বলা ইত্যাদি, সেই কাজটা ছেড়ে দিয়ে পরদিন থেকে সে ময়রা হয়ে গিয়ে বাড়িতে দোকান খুলে মুরগি বেচবে। ময়রা মানে যারা মিষ্টি তৈরি করে এবং মিষ্টি বিক্রি করে। তো সেই বাড়িতে দোকান খুলবে, দোকানের জন্য জায়গা নেওয়ার দরকার নেই, বাড়িটাকেই সে দোকান বানিয়ে নেবে এবং মুরগি বিক্রি করবে। তাহলে নিশ্চয়ই তার ভালো রোজগার হবে এবং মুরগি তো বানাতে তার কোনো খরচা নেই, হাঁড়ি উল্টো করলো, মুরগি বেরিয়ে গেল। তো এইভাবে সে রোজগারের একটা নতুন উপায় ভাবলো। তাই হলো, গ্রাম শুদ্ধ সবাই এসে সেই আশ্চর্য মুরগি কিনে নিয়ে গেল। এমন মুরগি তারা কখনো চোখেও দেখেনি, যেমনি মিষ্টি তেমনি সাদা, তেমনি বড়, তেমনি সুগন্ধি। এমন মুরগি ওই গ্রামে কিংবা শহরে কিংবা ওই দেশের কোনো জায়গায় কোনো কারিগর কখনো তৈরি করেনি। কারিগর মানে যারা জিনিসপত্র তৈরি করে, আর্টিস্ট, বা এক্ষেত্রে মানে সুইট আর্টিস্ট বলা যায়, মানে যারা মিষ্টি তৈরি করে সেরকম আর কি। তো বলছে যে মানে সেটা মানে এমন একটা মানে স্পেশাল মুরগি আগে কেউ কখনো দেখেনি। কয়েকদিনের মধ্যেই বামুনের মুরগির খ্যাতি গ্রাম ছড়িয়ে দূর স্থানেও ছড়িয়ে পড়লো, মানে পপুলার হলো। স্বাভাবিক, ভালো জিনিস পেলে তো হবেই। সে মুরগি কিনবার জন্য সেখান থেকে লোকও আসতে লাগলো, মানে গ্রামের বাইরে থেকেও লোক আসতে লাগলো। রোজ গাড়ি মুরগি বিক্রি হতো। দেখতে দেখতে বামুন বেজায় বড়লোক হয়ে গেল। মানে তৈরি করাতে তো আর সময় লাগবে না, যে মুরগি তো অনেকে বললো, কেউ বললো আমার 10 কেজি মুরগি লাগবে, সেটা আমি বললাম যে না আমার বানাতে সময় লাগবে, আমি আগামীকাল দেবো, তা না। সে ভেতরে গেল, মুরগি হাঁড়ি উল্টালো, 5 মিনিটের মধ্যে 10 কেজি মুরগি তৈরি হয়ে গেল। তাই জন্য রোজ প্রচুর বিক্রি হতো এবং এর ফলে কি হলো, তার বিক্রি বাটা প্রচুর বেড়ে গেল। দেখতে দেখতে বামুন বেজায় বড়লোক হয়ে গেল। প্রকাণ্ড বড় ইটের বাড়ি বানিয়ে সে একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠলো। গণ্যমান্য মানে নামি দামি, হ্যাঁ, মানে সমাজের উঁচু স্তরের লোক, যেটা সে চেয়েছিল। একদিন কিন্তু আরেকটু হলেই সর্বনাশ হয়ে যেত। ওরে বাবা, কিছু একটা গন্ডগোল হয়েছিল। ওর ছেলেরা ভুল করে দত্তির হাঁড়িটা উল্টে নেড়েছিল। ভাবো, ওরা তো আর জানে না, ওরা তো মুরগির হাঁড়ির কথাই জানে। সঙ্গে সঙ্গে একদল দত্তি বেরিয়ে এসে বামুনের স্ত্রী ছেলে মেয়েদের বেদম পেটাতে লাগলো। বেদম মানে খুব ভালো রকম পেটাতে আরম্ভ করলো। সুখের বিষয়, ঠিক সেই সময় বামুন এসে পড়ে ব্যাপার দেখে হাঁড়ি সোজা করে ফেললো। বামুন আশেপাশে ছিল না, কিন্তু
লাকিলি আর কি সেই সময় ব্রাহ্মণ ফেরত এলো, সঙ্গে সঙ্গে সে হাঁড়ি সোজা করলো, দৈত্যীরাও অদৃশ্য হলো। সেই থেকে ওই হাঁড়িটাকে একটা ঘরে বন্ধ করে রাখা হতো, মানে সবার হাতের কাছে রাখা হতো না, সবাই সহজে জানতে পারতো না যে ওই হাঁড়িটার স্পেশালিটি কী। তো আজকে আমি মোটামুটি এইখানেই বন্ধ করছি, কারণ অলরেডি 16 মিনিট হয়ে গেছে এবং আমি এই পার্টটার ইংলিশটুকুও তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। এরপরে কি ভাবছো, মানে ব্রাহ্মণের জীবনে সব কিছু মানে সহজভাবে জীবনযাপন হচ্ছে তা নয়। এরপরে যে ভাগটা শুরু হচ্ছে তার প্রথম লাইনটা হচ্ছে, সুখ স্বাচ্ছন্দ্য কারোর কপালে বেশি দিন টেকে না। মানে বিপদ আসবেই, কিছু না কিছুভাবে বিপদ আসবেই, তোমাকে সেটাকে ফেস করতে হবে, সেটাকে মানে সেটা থেকে নিজেকে মুক্ত করার উপায় নিজেকেই খুঁজে বার করতে হবে। তো কি সেই বিপদ, ব্রাহ্মণের কি হয়েছিল, কবে তারা অবশ্যই সুখে শান্তিতে দিন কাটতে শুরু করেছিল, সেটা আমি পরের সপ্তাহে বলবো। আপাতত একটুখানি ইংলিশে এটা বলে দিই। So if we start from the last part, the Brahmin was insulted by the hotel manager, and he was like thrown out of the hotel. Feeling angry, insulted and helpless, the Brahmin went back to the forest and prayed to goddess Durga to help him out of this difficult situation. The goddess gave him another pot and asked him to take good care of this pot since he has lost the earlier one. Overwhelmed with joy, the priest paid his respects to the goddess and headed home. After a while, he decided to check this new pot. He was expecting murki probably again or some other good food, but instead many ferocious demons came out and started hitting him. He immediately so he was not very stupid, okay? He was simple-hearted, but he was not stupid. So immediately he turned the pot up again and closed the lid. So the demons vanished. Thinking of it, he realized the purpose of this gift from Ma Durga and proceeded to the hotel with a smile. He repeated his actions of the first day at the hotel, requesting the manager to take care of the pot while he was away. Then the Brahmin went away, and then the manager immediately collected large vessels to store murki again. So he was also probably expecting murki or some other good, very tasty food, and he knew that this time they have to be stored beforehand. So he got all the large vessels to collect them and called all his family members and turned the pot upside down. And he did get his reward of tricking the innocent Brahmin, as several ferocious demons came out and started hitting him and his family members very badly. As the Brahmin returned, the manager was getting hit. His hotel was in a mess, and he during this process, to save himself and his family, the manager accepted his mistake and begged the Brahmin of forgiveness and returned the original pot of murki back to the Brahmin. Satisfied, the Brahmin now closed the pot of this new pot and covered it with the lid, so the demons vanished. Now he went back to his house with 2 earthen pots. At home, he surprised his family with this special pot of murki, and for the first time in days, he and his entire family had a full, hearty meal of delicious murki. Priest decided to quit his current profession of priesthood, and he decided that he'll open a shop of murki, and then that'll help him to earn money. Now, this was a very special product. It was so tasty, so fragrant, so sweet, and the granules were such big ones. It charmed everyone in the village, whoever bought and ate it. And soon the news of his murki spread far and wide. Daily tons of murki would get sold, and pretty soon the Brahmin became a rich man. Creating a lot of murki was not difficult, right? Because you don't need production time. Someone came and said probably that I need 10 kilos of murki. The Brahmin would just go inside, turn the pot upside down, and probably within 5 minutes 10 kilos of murki would be produced. There was no separate production time. So daily a lot of sale was done, and he became a rich guy. He constructed a big house to live in and was now a respectable man in the society, something which the Brahmin had been really, wanting since a really, really long time. But one day something dangerous happened. One day when the priest was away, his kids unknowingly started playing with the second pot of demons, and by mistake unleashed the demons. The demons immediately started bashing his wife and kids very badly. Luckily, the priest was away, but he arrived just in time and turned the pot up and covered it again with the lid. So the demons vanished. The Brahmin realized that this pot has to be kept very safely. So he took the pot of demons away and locked it separately in a room. It was never taken out. So this is where we'll end the story here today, and we'll read the next part the next day.
I hope you all are enjoying this. If there's something you want to, you have any comments, you want me to improve somewhere, you want to hear something else, or you want any further explanation of any particular part, do let me know. I'll be really happy to answer, hear from you and listen from you. তো এখানে আজকের গল্পটা শেষ করছি, আজকের পার্টটা। আর পরের সপ্তাহে পরের পার্টটা নিয়ে আসবো। দেখবে যে কেন সব সময় মানে সুখের দিন কারোর জীবনেই থাকে না। আর ভালো থেকো, আর যা বলি সপ্তাহটা ভালো কাটুক। যা বলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সাথে থেকো, ভালো থেকো, টাটা।